নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা প্রত্যেকে যেমন ভালো আছো ঠিক তেমনি তোমাদের প্রিপারেশনটাও খুব ভালোই হচ্ছে। আর আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে অঙ্কের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমরা এর আগের ক্লাসে করেছিলাম বা বোঝার চেষ্টা করেছিলাম, মানে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করছিলাম কার গুণনীয়কের। আমরা আগের ক্লাসে গুণনীয়কের কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের সেখানে গুণনীয়কের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যতটুকু বাকি আছে আজকের ক্লাসটা করলে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাই গুণনীয়কের উপর পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, কি টাইপের প্রশ্নগুলো তুমি করলে পরীক্ষার হলে যেভাবে প্রশ্ন আসুক তুমি করতে পারবে, ঠিক সেইভাবে গুণনীয়কের উপর আমি তিনটে টাইপে ভাগ করে আজকের ক্লাসে তোমাকে অঙ্কগুলো করাবো। আর এই তিনটে টাইপের অঙ্কগুলো যদি তুমি করে যাও, পরীক্ষার হলে তোমাকে প্রশ্ন যেভাবেই দেওয়া হোক অ্যাটলিস্ট তুমি কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তরটা করে আসতে পারবে। তাই আজকের ক্লাসটা কোনোভাবেই মিস করবে না, প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা করো। টাইপ ধরে ধরে স্টেপ বাই স্টেপ আমরা অঙ্কগুলো করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, আজকের ক্লাসে টাইপ 1 আমি বলেছি তিনটে টাইপের অঙ্ক করাও, ব্যাস কমপ্লিট। তিনটে টাইপের মধ্যে টাইপ 1 প্রথমে আমরা শুরু করব। টাইপ 1 এ কি টাইপের বা কি রকম অঙ্কগুলো করব দেখো, সুন্দরভাবে লিখে রেখেছি যাতে ক্লাসটা একটু ফাস্ট করাতে পারি। টাইপ 1 এ আমরা গুণনীয়ক বের করার উপর অঙ্ক করব। ঠিক আছে, গুণনীয়ক কি করে বের করতে হয়, আমরা এই গুণনীয়ক বের করার কনসেপ্টটা আগের ক্লাসে ক্লিয়ার করেছিলাম। যদি তোমরা কেউ আগের ক্লাসটি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে সেই লিংকে গিয়ে ক্লিক করো এবং ভিডিওটা দেখো, মানে ক্লাসটা দেখো, তারপরে সেটা দেখে আবার এখানে রিটার্ন আসো, তাহলে তুমি আরো ভালো এবং পরিষ্কার বুঝতে পারবে। দেখো, আমরা গুণনীয়ক বের করার উপর টাইপ 1 এ ক্লাস করব। তো গুণনীয়ক বের করা বলতে গুণনীয়কটা কি করে মানে কোনো একটা সংখ্যা দেবে তোমাকে, সেই সংখ্যাটা তোমাকে গুণনীয়ক বের করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে কি, দেখো সংখ্যার কয়টি করে গুণনীয়ক আছে সেটাও তোমাকে কিন্তু এই টাইপেই, মানে টাইপ 1 এ আমরা করব। মানে একটা সংখ্যার গুণনীয়ক বের করব এবং সেই সংখ্যাটার মধ্যে কতগুলো গুণনীয়ক আছে সেটাও যাতে আমরা বলতে পারি, সেটাও এই টাইপ 1 এ আমরা শিখব। বোঝাতে পারলাম কি ধরনের প্রশ্ন করব টাইপ 1 এ? টাইপ 1 এ আমরা করব যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করব এবং সেই সংখ্যাগুলোর মধ্যে বা যে কোনো সংখ্যার মধ্যে কয়টা গুণনীয়ক আছে সেটাও যাতে আমি বলতে পারি, সেটাও এখানে শিখব। তাহলে চলো শুরু করি। তার আগে একটুখানি সংক্ষেপে বলে দিই গুণনীয়ক কি করে বের করবে। দেখো, গুণনীয়ক বের করতে হয় সবসময় তুমি মনে রাখবে, যে সংখ্যার গুণনীয়ক বের করবে সেই সংখ্যাটাকে তুমি সমান ভাগে কতবার ভাগ করতে পারবে বা কত জনের মধ্যে ভাগ করতে পারবে, এই কনসেপ্টটা হচ্ছে গুণনীয়ক। এই কনসেপ্টটাকে যদি সংক্ষেপে আমি বলি, খুব ছোট্ট করে বলি বা সিম্পল ভাবে বলি, যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক বের করবে, তার মানে হচ্ছে ওই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যাবে, যেখানে কোনো রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে না। বোঝা গেল? মানে গুণনীয়ক কি করে বের করব, যে সংখ্যাটার গুণনীয়ক বা ফ্যাক্টর তোমাকে বের করতে দেবে, যে নাম্বারটার ফ্যাক্টর বা গুণনীয়ক বের করতে দেবে, সেই নাম্বারটাকে তুমি কি করবে, তুমি র্যান্ডামলি যে কোনো সংখ্যা দিয়ে বা নাম্বার দিয়ে ভাগ করবে। যদি দেখলে সেই সংখ্যাটা ভাগ মিলে গেল, ভাগ করা গেল, যেখানে রিমাইন্ডার থাকছে না, তাহলে তুমি বলতে পারবে যে ওই যে সংখ্যাটাতে ভাগ করতে পারলে তুমি সেই সংখ্যাটা হবে যে সংখ্যাটা দেওয়া আছে তার গুণনীয়ক। এবার র্যান্ডামলি তুমি যদি ভাগ করো তাহলে তুমি একটু প্রবলেমে পড়বে, কখন কোনটা হবে তুমি বুঝতে পারবে না। সেই জন্য আমি বলেছিলাম ওটা সিকোয়েন্স মেনটেন করতে। কি সিকোয়েন্স? আমি বলেছিলাম প্রথম থেকে শুরু করবে। যখন প্রথম থেকে শুরু করবে তখন কিভাবে করবে, আমরা বলেছিলাম এর আগের ক্লাসে যে প্রত্যেকটা সংখ্যার দুটো করে গুণনীয়ক থাকবেই, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে সেই সংখ্যাটা নিজে। তাহলে তুমি কি করবে, প্রথমে 1 এবং সেই সংখ্যাটা নিজে, তাহলে সেটা লিখে দেবে, তাহলে দুটো কিন্তু লেখা হয়ে গেল। এবার বাকি যে গুণনীয়কগুলো হবে সেটা ওই দুটো সংখ্যার মাঝখানে হবে।
বুঝতে পারছো? তাহলে সেগুলোকে আমাকে করতে হবে। কিভাবে করবে? আমি বলেছিলাম একদম স্টার্টিং থেকে 2 থেকে শুরু করবে, 3 4 5 6 7 8 করে যাবে। কিন্তু তুমি কি করবে? তুমি মৌলিক সংখ্যাগুলোকে শুধু নেবে, সবগুলো নেবে না। 2 3 4 5 6 করে যাচ্ছে, তুমি শুধু মৌলিক সংখ্যাগুলো নাও, মানে যেগুলো প্রাইম নাম্বার সেগুলোকে দিয়ে তুমি ভাগ করো, দেখবে তাড়াতাড়ি হবে। তো চলো আমরা শুরু করি। দেখো ফার্স্ট অঙ্কটা কি আছে আমাদের। ফার্স্ট যে অঙ্কটা আছে বলেছে 144 এর গুণনীয়কগুলি লিখো। তাহলে 144 মানে 144 এর গুণনীয়ক লিখতে বলেছে। তাহলে গুণনীয়ক লিখতে বলেছে মানে গুণনীয়ক বের করতে বলেছে। 144, তাহলে এর গুণনীয়ক কি হবে? আমরা বলেছি, বা তুমি সবসময়ের জন্য মনে রাখবে যে সংখ্যাটার গুণনীয়ক বের করতে দেবে সেই সংখ্যাটার দুটো গুণনীয়ক থাকবেই থাকবে। কেউ থাকুক আর না থাকুক, দুইজন থাকবে। মানে তোমার ক্লাসের সব বন্ধু তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার যে বেস্ট দুইজন বন্ধু আছে তারা কিন্তু থেকে যাবে, বলে না ওকে ছাড়া আমরা যাব না। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা সংখ্যার দুটো করে বেস্ট ফ্রেন্ড আছে, একটা হচ্ছে সেই সংখ্যা নিজে, আর একটা হচ্ছে 1। এই 1 থেকে গুণনীয়ক স্টার্ট হয়। বোঝা গেছে? তাহলে কি করবে? যে কোনো সংখ্যা দেখা মাত্রই তুমি লিখে দিবে 1, একটা হবেই, আর একটা কি হবে? 144 নিজেই হবে। নিজে হবে। আচ্ছা, এর বাকিগুলো কি করে করবে, তাই তো? বাকিগুলো তুমি এবার মনে রাখবে, সব সময়ের জন্য মনে রাখবে, এই 1 এবং 144 মানে 144 এর মাঝে, এর মধ্যেই কিন্তু বাকি সব ফ্যাক্টর বা গুণনীয়কগুলো হবে। এর আগেও আসবে না, এর বাইরেও যাবে না। মানে 1টা হচ্ছে সর্বনিম্ন, যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক, এটা হচ্ছে সর্বনিম্ন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক কে, যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক আসতেই পারে কনসেপচুয়াল কোশ্চিন, একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মতো দিয়ে দিল, বললো যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক ড্যাশ, বলে 4টা পয়েন্ট দিয়ে দিল। তাহলে তুমি কি করবে? যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক হচ্ছে 1, সর্বনিম্ন মানে সব থেকে ছোট, সর্বনিম্ন গুণনীয়ক বা ফ্যাক্টর নিয়োগ 1 বা স্মলেস্ট ফ্যাক্টর 1। আর সর্বোচ্চ মানে গ্রেটেস্ট ফ্যাক্টর মানে সব থেকে বড়, সর্বোচ্চ গুণনীয়ক, সর্বোচ্চ গুণনীয়ক বা গ্রেটেস্ট ফ্যাক্টর কি হবে? ইটসেলফ লিখে দিলাম। হ্যাঁ, ইটসেলফ মানে নিজেই, সংখ্যাটা নিজেই, সংখ্যাটা নিজেই। তাহলে এখানে দেখো সর্বনিম্ন হলো 1, সব থেকে বড় হলো, আমি যদি 144 বলি তাহলে 144। তোমাকে এইভাবে তো প্রশ্ন দেবে না, তোমাকে দিতে পারে এইভাবে, যে কোনো সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক ড্যাশ। তাহলে কি হবে? দ্য গ্রেটেস্ট, কি বলবে? গ্রেটেস্ট ফ্যাক্টর অফ এনি নাম্বার ড্যাশ। তখন তোমার কি বলতে হবে? যে সংখ্যাটা নিজেই, এই উত্তরটা দিতে হবে সংখ্যাটা নিজেই মানে ইটসেলফ। বোঝা গেছে? আর সর্বনিম্ন বা সব থেকে ছোট সেটা তোমাকে একদম উল্লেখ করে দেবে, কারণ সব থেকে ছোট 1ই হয়। তাহলে বাস আমাদের বিষয়টা হয়ে গেল। এবার বিষয়টা হচ্ছে কি, আমরা এই 144টার গুণনীয়ক গুলো বের করব। কিভাবে বের করব? সবসময় কি ছোট থেকে শুরু করবে। ছোট বলতে 144কে 2 দিয়ে ভাগ করা শুরু করবে। 2 দিয়ে ভাগ যাবে দেখেই তুমি বুঝতে পারছো, কারণ 4 আছে লাস্টে। 4 থাকলে সেটা কি সংখ্যা হয়? সেটা ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা তো 2 দিয়ে ভাগ যাবেই, তাহলে 2 দিয়ে যদি যায়, দেখো 7 দুগুণ 14, 2 দুগুণ 4 মানে 7 2 যা 14, 2 2 যা 4, তাহলে 72 হয়। এবার 3, তাহলে 2 এর পর 3 আসবে। এবার 3 তে ডিভিজিবলের রুলস কি, নিয়ম কি? এই তিনটে অঙ্ক বা ডিজিটকে যোগ করো, প্লাস করো। তাহলে 4 আর 5, 5 প্লাস 4 9। তাহলে কি হচ্ছে? সামটা 9 হচ্ছে। সামটা যদি 9 হয় তো 9 তো ডিভিশন হয় 3 দ্বারা, তাহলে পুরো নাম্বারটাই 3 দ্বারা ভাগ যাবে, তাহলে 3 দ্বারাও হবে। তাহলে 3 তে করলে কত হয়? দেখো 3 4 12, 4 8। এবার 4 দিয়ে যাবে কিনা দেখো 4,
তাহলে 4 দিয়ে যাওয়ার রুলস কি, লাস্টের দুটো ডিজিট দেখতে হবে, মানে শেষ দুটো ডিজিট তোমাকে দেখতে হবে 4 দ্বারা ডিভিশন হচ্ছে কিনা। তাহলে 4 দিয়ে কি হয়, 4 4 1 1, তাহলে কি হচ্ছে 11। তার মানে লাস্টের দুটো গেল, তার মানে 4 দিয়েও যাবে, তাহলে 4 দিয়েও গেল। 4 দিয়ে কি হচ্ছে 3 4 12, 3 2 4 4 6 24, তার মানে কত হলো 36। এবার কি হলো, 5 দিয়ে তো যাবে না, কারণ 5 দিয়ে ভাগ করার রুলস হচ্ছে লাস্ট ডিজিটটাকে তোমার হয় 0 হতে হবে আর না হয় 5 হতে হবে, আইডিয়ার 0 অর 5। কিন্তু এখানে আমি 0ও দেখতে পাচ্ছি না, 5ও দেখতে পাচ্ছি না, তাহলে আমার কি হবে, 144টাকে 5 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমি 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে দেখবো। 6 দিয়ে ভাগ করার নিয়ম কি, 6 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে সংখ্যাটাকে জোড় হতে হবে আর 3 দিয়ে ভাগ যেতে হবে, তাহলেই 6 দ্বারা ভাগ যাবে। কি হয়, নাম্বারটাকে জোড় মানে ইভেন হতে হবে, তো নাম্বারটা দেখতে পাচ্ছি ইভেন হচ্ছে এবং 3 দ্বারা ডিভিজিবল হয়েছে, তাহলে 6 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে 6 দিয়ে করলে কত হচ্ছে, 6 দিয়ে করলে 6 2 যা কত হয় 12, 2, তাহলে 2 4, এটা জায়গা তো ছোট হয়ে গেল, আচ্ছা উপরে লিখে দেবো। এবার 6 এর পরে দেখো 7 তো যাবে না, 8 8 মানে 3টেকে যেতে হবে, 8 দিয়ে 3টা গেলে তাহলেই করা যাবে। তাহলে দেখো 8 1 যা 8, 8 2 যা 16, বেশি হচ্ছে, তাহলে 6 4, তাহলে 8 দিয়েও যাচ্ছে, তাহলে 8 দিয়ে করলে কত হয়, 8 1 যা 8, 2 4, 8 1 যা 8, 6 4, 8 8 যা 64, তাই তো। তাহলে 8টা কোথায় লিখে, আমি এখানে লিখে দিই, হ্যাঁ। তাহলে 8 দিয়েও গেল, কত হলো বলো 18। এটা 8 এর পর 9 যায়, 9 যায় দেখো, হ্যাঁ 9ও যায়, কারণ এগুলোকে যোগ করতে হবে, 1 4 4 4 5 9, 9 হচ্ছে 9 তো 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পুরোটাই হয়, তাহলে 9 দিয়েও যাচ্ছে। তাহলে 9 দিয়ে করলে কত হয় দেখো, 9 1 যা 9, 5 4, 9 6 যা কত 54, তাহলে কোথায় লিখবো, এখানে লিখে দিচ্ছি, 9 যাচ্ছে তার সঙ্গে হচ্ছে কত 1 6। 9 এর পর 10 দিয়ে তো যাবে না, 10 দিয়ে কি হয় 0 থাকতে হয়। 11 দিয়ে দেখো, 11 দিয়ে তো যাবে না, 12 দিয়ে দেখো, তাহলে এখানে কি করি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ 12, তাহলে 12 যা 144 আর 12 দিয়ে যাবে 12, তাহলে এগুলো মুছে দিলাম, হ্যাঁ। তাহলে আমার হলো কি কি দেখো, 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, 6 হলো, 8 হলো, 18 হলো, 9 হলো, 16 হলো, 12 হলো, 24 হলো, 36 হলো, 48 হলো, 72 হলো, 144 হলো। এগুলো হলো সব এর গুণনীয়। তাহলে তোমাকে বের করতে বলেছে কি 144-এর গুণনীয় কোনগুলো, আমি কিন্তু বের করলাম। আশা করছি কি করে গুণনীয় বের করতে হয় তুমি বুঝতে পেরেছো। তুমি কি করবে, সবগুলোকে প্রথমে কি করবে, যে কোনো নাম্বারই দেখ তুমি প্রথমে 1 এবং সেই সংখ্যাটা লিখে দেবে, মাঝের সংখ্যাগুলো তোমাকে লিখতে হবে, মাঝের সংখ্যাগুলোকে তুমি কি করে লিখবে, ওই 2 থেকে ভাগ করা শুরু করবে, পরপর ভাগ করতে থাকবে, যেগুলো বেরোবে সেগুলোই তোমার গুণনীয় বা ফ্যাক্টরস হবে। তাহলে আমি যেভাবে বের করলাম আশা করি বুঝতে পেরেছো। মানে হচ্ছে গুণনীয়ক মানেটাই হচ্ছে যে ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, এই সব সংখ্যাগুলো এই সংখ্যাটাকে ভাগ করা যাবে, সেই জন্য এরা সবাই হলো এর গুণনীয়ক। বোঝা গেছে? তাহলে চলো নেক্সট কি আছে, পরের প্রশ্ন বলেছে 136-এর গুণনীয়কগুলি কি হবে। 144-এর গুণনীয়কগুলো আমি বের করে দিয়েছি তোমাকে, আর 136-এর গুণনীয়কগুলো কি হবে তোমরা বের করে আমাকে বলবে। হোমওয়ার্ক কি করে বের করবে, আমি দুটো করে দিচ্ছি, যে দুটো কমন, 136 একটা 1 হবে আর একটা 136 হবে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। এই দুটো তো হবেই, কারণ প্রত্যেকের কি হয় 1 থাকে আর সেই সংখ্যাটা নিজে থাকে, এটা তো তুমি জেনে গেছো। কোনোটা লিখতে পারো না পারো, অন্তত ওকে দুটো তুমি লেখা শেখো, তাও তো খুশি হব যে তুমি দুটো শিখেছো, যে কোনো সংখ্যা দুটো গুণনীয়ক আছে, কি কি, একটা 1 একটা সেই সংখ্যাটায়। তাহলে এই দুটো লিখলে, এবার বাকিগুলো সব এর ভেতরে হবে, সেটা তুমি বাড়িতে করবে, করে প্রত্যেকে কিন্তু যারা ক্লাসটা করছো বা করবে, দেখছো বা দেখবে, তারা প্রত্যেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলো করে বুঝতে পারছো এবং আমার বোঝানোটাও সার্থক হচ্ছে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি।
বলেছে 72 এর মোট কতগুলি গুণনীয়ক আছে। দেখো কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল। প্যাটার্ন গুলো কিন্তু ভালো করে, অঙ্ক করাটা বড় ব্যাপার নয়, অঙ্ক প্যাটার্ন গুলো, অঙ্কের কোশ্চেন গুলো তোমাকে বুঝতে হবে। তুমি যদি প্রশ্নগুলো বুঝতে পারছো তাহলে কিন্তু তুমি অঙ্কগুলো করতে পারবে। কোশ্চেন যদি না বুঝতে পারছো তাহলে তো অঙ্ক করতে পারবে না। তাহলে দেখো কোশ্চেন গুলো আগে তুমি ভালো করে বলো। 72 এর মোট কতটি গুণনীয়ক আছে, মোট কতটি গুণনীয়ক আছে, গুণনীয়ক গুলো কি কি সেটা বলেনি, মানে কয়টা গুণনীয়ক আছে সেটা তোমাকে বলতে হবে। এবার তুমি যদি কয়টা গুণনীয়ক আছে জানতে চাও তাহলে তো গুণনীয়ক গুলো বের করতেই হবে, তাই না? গুণনীয়ক গুলো যদি না বের করো তাহলে তুমি কি করে জানবে যে কয়টা আছে? তাহলে তোমাকে কি করতে হবে, গুণনীয়ক গুলো বের করতে হবে, বের করে সেগুলোকে গুনতে হবে কয়টা আছে, যেটা হবে সেটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে চলো করি। তাহলে 72, তাহলে 72 তো দুটো আছে সেটা আমরা জানি, দুটো তো আছে, তাহলে একটা 1 হবে, একটা 72 হবে, এই দুটো তো থাকবেই। এবার কি করবে, বাকিগুলো এর মধ্যেই হবে। এবার ভাগ করা শুরু করবে। কত দিয়ে ভাগ করা করবে, ভাগ শুরু করবে স্যার? তুমি বলবে স্যার কত দিয়ে করব? আমি বলবো স্যার ছোট, একদম ছোট থেকে করো। ছোট কে স্যার? ছোট সব থেকে কে? 2। এবার 2 থেকে শুরু করবে। 2 দিয়ে কোনগুলোকে ভাগ যায় স্যার? 2 গুলোকে জোড় সংখ্যাগুলোকে ভাগ যায় স্যার। তাহলে দেখো তো 72টা জোড় না বেজোড়? তাহলে তুমি দেখতে পাচ্ছ 72টা জোড় স্যার, তাহলে জোড় হলে অবশ্যই সেটা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করছে কিনা দেখো, তাহলে 2 দিয়ে কি 72 ভাগ যাবে, কারণ জোড় আছে। তাহলে 2 দিয়ে 72কে মুখে মুখে ভাগ করতে পারো। কি করে করবে? অর্ধেক করে দাও। 2 দিয়ে করলে অর্ধেক করা হয়। 7 এখানে হচ্ছে কি 6 হলো, 6 1 2 গেল 2, তাহলে কি হলো 36 হলো। তাহলে কত দিয়ে দিলাম? 2 দিয়ে, 2 দিয়ে গেলে 36। এবার 3 দিয়ে ভাই 3 দিয়ে যাচ্ছে কিনা দেখো, ডিভাইডেড। 3 দিয়ে ডিভাইডেড করতে গেলে আমরা তুমি কি করবে, যে সংখ্যাটা থাকবে তার অঙ্কগুলোকে, ডিজিট গুলোকে প্লাস করে দেবে। ডিজিট কে কে আছে? 7 আছে আর 2 আছে, প্লাস করে দাও 9 হলো। 9 তো 3 দিয়ে ডিভাইডেড করা যায়, মানে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকে 3 দ্বারাও ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 3 দিয়ে ভাগ করলে 3 2 যা 6, 2 আর 1 তাহলে কত আসলো? 6 1 2 3 4 12, তাহলে এখানে 24। মুখে মুখে ভাগ করতে হবে। হ্যাঁ, এগুলো ছোট ছোট ভাগ মুখে মুখে চেষ্টা করতে হবে করার। প্রথম প্রথম অসুবিধা হলেও তোমরা মুখে মুখে ওরালি করবে। প্রথম অসুবিধা হোক তবুও ওরালি করবে, দেখবে একটা সময় গিয়ে সেটা ঠিক হয়ে গেছে। তারপরে হলো 2 দিয়ে, 3 দিয়ে হলো। এবার 4 দিয়ে দেখবো। 4 দিয়ে লাস্ট 4 দিয়ে তো যায়, তাই না? 4 18 72, এগুলো তো মুখস্থ থাকে। অন্তত তোমাদের যারা 20 পর্যন্ত নামতা মুখস্থ করে তুমি যে রাখতে পারো 20 পর্যন্ত, তাহলে দেখবে কি যে 20 পর্যন্ত যাদের নামতা মুখস্থ তারা কিন্তু ফাটাফাটি এই অঙ্কগুলো করতে পারবে। তাহলে 4 দিয়ে তো যাচ্ছে, তাহলে 4 সঙ্গে 18। 5 দিয়ে তো যাবে না, কারণ 5 দিয়ে ডিভিজিবিলিটি রুল আমরা জানি, সেখানে 0 আর 5 থাকতে হয়, তাহলে হলো না। তাহলে 6 দিয়ে, 6 দিয়ে দেখো 6 12 72, 6 দিয়ে যাচ্ছে, তাহলে 6 সঙ্গে 12। আচ্ছা, অনেকে বলছে আমরা এইভাবে কেন লিখছি, দুটো করে কেন লিখছি না? অনেকেই বলছে, মনে হয় অনেকে মানে প্রশ্নটা আসছে যে একটা বলছে দুটো লিখছে, কারণ কি? এটা আগের দিনে বোঝানো হয়েছিল, ওই জন্যই বললাম যে আগের ক্লাসটা করে এটা করলে তুমি অনেকটা ভালো বুঝতে পারবে। তাহলে যাদের মনে এই প্রশ্নটা এখন করছে যে দুটো করে কেন লেখা হচ্ছে, একটু বলে দিই। দেখো কিভাবে বলে দিই। আমি 6টাকে নিলাম। দেখো 72 কে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ডিভাইডেড করো, করলাম 6 দিয়ে। তাহলে 6 1 যা, আমরা 1 ডিজিট আছে 1 ডিজিট নেবো, মানে একটা অঙ্ক নেবো। তাহলে 6 1 যা 6, 1 এখান থেকে 2 নেমে আসলো 2, তাহলে 6 2 12। তাহলে এটা হলো ভাজক, মানে এটাতে ভাগ করলাম, মানে এটা ডিভাইজার, এটা ডিভাইজার বা ভাজক। এটা হলো ভাগফল, মানে কোশেন্ট। তো দেখো এই কোশেন্ট আর এটা, এই দুটো গুণ করলে তো 72 হলো, ইন্টু করে 72 হলো, 72 হয়েছে। এবার তুমি উল্টো কাজটা করো তো, 12 দিয়ে করো, কত হবে? 6 12 72 হলো। তাহলে দেখো 12 দো 6 গুণ করলে 72 হয়, মানে 6 কে 12 দিয়ে করলেও 72 হয়, আবার 72 কে মানে 12 কে 6 দিয়ে করলেও 72 হয়, 6 কে 12 দিয়ে করলেও 72, আবার 12 কে 6 দিয়ে করলেও 72 হয়। সেই জন্য আমি বলেছি তোমাদেরকে যে তুমি যে সংখ্যাটাতে ভাগ দিচ্ছ সেটা দিয়ে যেটা ভাগ হচ্ছে, মানে ভাগ মিলছে, সেই যে ভাগফলটা তুমি পাচ্ছ, সেই ভাগফলটা এবং যেটাতে ভাগ করছো সেটা
দুটোই একসঙ্গে জোড়ায় জোড়ায় লিখবে। এই কথাটা কিন্তু বারবার বলেছিলাম যে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক গুলোকে জোড়ায় জোড়ায় লিখবে, মানে পেয়ারে পেয়ারে, বলি না পেয়ারে পেয়ারে, মানে পিয়ারে পিয়ারে নয়, কিন্তু পেয়ারে পেয়ারে, পেয়ারে পেয়ারে লিখবে। হ্যাঁ, তো পিয়ারে পিয়ারে যদি বোঝো আরো ভালো, পিয়ারে পিয়ারে লিখতে হবে। তো পিয়ারে পিয়ারে তোমরা কি করে লিখবে বুঝতে পারলে? পিয়ারে পিয়ারে মানে যেটাতে ভাগ করছো সেটা, ভাগফল যেটা হচ্ছে সেটা। তাহলে কি হবে, তোমার অর্ধেক কাজ হয়ে যাবে। কেমন করে অর্ধেক কাজ হবে দেখো, আমি তোমাকে বোঝাচ্ছি। এটার ক্ষেত্রে দেখো, তাহলে 6 দিয়ে হলো, 6 এর পর 7 দিয়ে তো যায় না, 8 দিয়ে দেখবো 8 নং 72, হ্যাঁ 8 দিয়ে যায়, 8 9, 10 দিয়ে যায় না, 10 দিয়ে যায়, যায় না, 11 দিয়ে যায়, যায় না, 12 দিয়ে যায়, হ্যাঁ 12 দিয়ে যায়। তাহলে এখন কি তুমি আবার 12 দেখবে, 13 দেখবে? আমরা কি বলেছিলাম, প্রথমে লিখে ফেলেছি 72 আর 1টা প্রথমে লিখেছিলাম, এই পর্যন্ত, মানে এই দুটো। আর বলেছিলাম কি, যে বাকি যে গুণনীয়ক বা ফ্যাক্টর গুলো হবে সেগুলো এর মধ্যেই হবে, 1 থেকে 72 মধ্যেই হবে। তাহলে আমি কি 72 পর্যন্ত গুণ করতে, মানে ভাগ করতে থাকবো? না, অতদূর ভাগ করব না। আমি কি করব, আমি 1 আর 72 লিখবো, আর যতবার আমি ভাগ করব ততবার পিয়ারে পিয়ারে লিখবো। কেমন পিয়ারে পিয়ারে মানে যেটাতে ভাগ করছো সেটা, ভাগফল যেটা হচ্ছে সেটাও। যেটাতে ভাগ করছি সেটাকে কাছে লিখবো, আর যেটাতে ভাগ ফল পেলাম সেটাকে একটু দূরে লিখবো। তাহলে কি, ও দূর থেকে আসবে, এ কাছ থেকে যাবে, দুজনের মধ্যে কি হবে, পিয়ারে পিয়ারে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে চলো এখানে দেখো, এবার আমরা গুণনীয়ক গুলো লিখে ফেললাম, মানে ফ্যাক্টর গুলো লিখে ফেলেছি, সব ফ্যাক্টর গুলো লেখা হয়ে গেছে আমার। লেখা যদি হয়ে যায় তাহলে দেখো তো এবার বলছে কয়টা ফ্যাক্টর বা গুণনীয়ক আছে, কয়টা, হাউ মেনি টোটাল। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল হচ্ছে 12টা। তাহলে আমার এখানে অপশন থাকতো অনেক রকম, তার মধ্যে থেকে আমি 12 যেটা সেটাকেই বেছে নিতাম। আশা করছি বুঝতে পারছো। তাহলে প্রশ্নের টাইপ বুঝতে পারলে তো? প্রথম টাইপটাতে, মানে টাইপ 1 এর প্রথম প্রশ্নটা কি ছিল, যে গুণনীয়ক গুলো কি কি। তাহলে প্রশ্নের উত্তর হতো গুণনীয়ক গুলো হলো, এগুলো সব হলো গুণনীয়ক। আর দ্বিতীয় প্রশ্নে আসলো কি, কতগুলো গুণনীয়ক আছে, মানে কয়টা গুণনীয়ক আছে। তাহলে কয়টা বললে আমি টোটালটা গুনে নেব, গুনে নিয়ে বলে দেবো কয়টা। আর যদি বলে ক্ষুদ্রতম গুণনীয়ক কোনটা, তাহলে সবসময় প্রত্যেকটা সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক 1 হবে। আর যদি বলে বৃহত্তম গুণনীয়ক কোনটা, তাহলে প্রত্যেকটা সংখ্যার বৃহত্তম গুণনীয়ক সেই সংখ্যাটা নিজেই হবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট যদি বুঝে যাও, যেভাবেই তোমাকে ঘোরানো হোক না কেন, তুমি কিন্তু ওই ঠিক জায়গাতেই আসবে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্ন, পরের কোশ্চেনে কি আছে দেখো, বলেছে 108 এর মোট কতগুলি বা কতটি গুণনীয়ক আছে। আমি আগেরটা করে দিয়েছি, এটা তোমাকে করতে হবে। তুমি যদি না করো তাহলে আমার করিয়ে কি লাভ? তুমি যে ক্লাসটা দেখছো শেখার জন্য, বা তুমি নিজে যাতে অঙ্কটা করতে পারো তার জন্য, তাহলে তুমি এটা ট্রাই করবে না? তুমি এটা করবে না? তুমি করে আমাকে বলবে না যে স্যার আমি করেছি, আপনি যেভাবে শিখিয়েছেন আমি একটু হলেও শিখতে পেরেছি, আর ওই একটু দিয়েই আমি একটু একটু করে করে খাচ্ছি। তাহলে তোমার জন্য এটা, তুমি যাতে একটু করে খেতে পারো, তাহলে তোমার জন্য এটা থাকলো হোমওয়ার্ক। বুঝতে পারলে? তাহলে যদি বুঝতে পেরেছো, ফটাফট খাতা পেন বের করো আর করতে শুরু করো। অ্যান্সারটা কি হবে কমেন্ট বক্স খোলা আছে, লিখে দাও। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্নটা কি বলেছে, 60 এর জোর গুণনীয়ক গুলি লিখো। এরে বাবা, প্রশ্ন চেঞ্জ হয়ে গেল, তাই না? বুঝতে পারছো তো প্রশ্নগুলো চেঞ্জ হচ্ছে কিভাবে? প্রথম প্রশ্নে কি ছিল, গুণনীয়ক গুলো লিখো। পরের প্রশ্নে কি আসলো, কতগুলি গুণনীয়ক আছে। এবার কি আসলো, জোর গুণনীয়ক গুলো কি। আলটিমেটলি তোমাকে জোর গুণনীয়ক বলো, কটা গুণনীয়ক আছে আর গুণনীয়ক কি, সবটার জন্যই তোমাকে কিন্তু গুণনীয়ক গুলো বের করতে হবে, না ফ্যাক্টর গুলো তোমাকে বের করতেই হবে। ফ্যাক্টর গুলো বের না করলে তো তুমি বলতে পারবে না যে এই ফ্যাক্টর গুলোর মধ্যে কে কে গুণনীয়ক, মানে কে কে অড আছে, কে কে ইভেন আছে, কে কে প্রাইম আছে, কে কে কম্পোসাইট আছে, মানে কে জোর কে বিজোড়, কে মৌলিক কে যৌগিক, বলতে পারবে? তাহলে আগে তোমাকে কি করতে হবে, সমস্ত ফ্যাক্টর বা গুণনীয়ক গুলো তোমাকে বের করে নিতে হবে। মোদ্দা কথা হচ্ছে এটা, তোমাকে গুণনীয়ক প্রত্যেকটাতে বের করতেই হচ্ছে। তাহলে চলো গুণনীয়ক বের করি। এই যে গুণনীয়কটা আমি নিলাম, বের করব। আচ্ছা বলো তো, এই 60টার গুণনীয়ক প্রথমে আমি কি লিখবো?
প্রথমেই আমি লিখবো হচ্ছে 1 আর শেষে আমি লিখবো হচ্ছে কি 60। কেন লিখবো? কারণ এই দুটো হবেই, আর কেউ হোক না হোক, আর কেউ থাকুক না থাকুক, এই দুজন থাকবে। তাহলে এরা দুজন থাকলো। এর বাকিগুলো কোথায় হবে এটা কিন্তু তুমি বুঝে গেছো, বাকিগুলো 1 এবং 60 এর মধ্যে হবে, 60-র বাইরেও যাবে না, 1-এর বাইরেও বেরোবে না, এটাও বুঝে গেছো। তাহলে এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো আবার দেখতে হবে কে কে আছে। তাহলে কে কে আছে মানে এখন কি করব, এটাকে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? নিজে নিজে প্রশ্ন, কত দিয়ে ভাগ করব? স্যার তো বলেছে একদম ছোট থেকে শুরু করতে। আচ্ছা ছোটটা কে? ছোটটাকে 2, 2টা ছোট, 2 থেকে শুরু করব, কারণ 1টা তো নিয়ে নিয়েছি, 2 থেকে শুরু করব। এবার 2 দিয়ে কোনগুলোকে ভাগ করা যায়? স্যার 2 গুলো দিয়ে তো জোড় সংখ্যা ভাগ করা যায়, মানে ইভেন নাম্বারকে ভাগ করা যায়। তাহলে স্যার দেখো তো এটা ইভেন নাম্বার না অড নাম্বার? এটা দেখতে পাচ্ছি লাস্টে 0 আছে। আমি তো জানি স্যার যে সংখ্যাগুলোর শেষে 0, 2, 4, 6, 8 থাকে সেই সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বলে। তাহলে এই সংখ্যাটা কি সংখ্যা? জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তাহলে এটা যদি তোমার ইভেন নাম্বার হয় তাহলে তো অবশ্যই 2 দ্বারা মানে 2 দ্বারা ডিভাইডেড করা যাবে, মানে ভাগ করা যাবে। এবার এটা কোথায় পড়েছিলাম? ডিভিজিবিলিটি রুলে পড়েছিলাম, যে সমস্ত সংখ্যা জোড় হয়, ইভেন হয়, তারা 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করো। এই যে 2 দিয়ে আমি ভাগ করছি, দেখো 2 দিয়ে একবারে করা যায়, 30 2 60, এটা তো একবারই করা যায়, বেশি করতে হয় না। এটা কি করে হলো যদি বলো, তাহলে এটারও একটা কনসেপ্ট আছে। তাহলে আমরা কি করলাম? 2 দিয়ে ভাগ করলাম। আমি তোমাকে কি বলেছি? পিয়ারে পিয়ারে লিখবে, তাই তো? তাহলে পিয়ারে পিয়ারে মানে জোড়ায় জোড়ায়, মানে দুটো দুটো করে একসঙ্গে লিখবে। বোঝা গেল? দুটো দুটো কি? বড়টাকে দূরে, ছোটটাকে কাছে। ছোট সে কাছে থাকবে, বড় একটু দূরে যাবে। তাহলে কি হবে? 2টাকে কাছে লিখবো, 30টাকে একটু দূরে লিখবো। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হয়েছে। এবার 2 দিয়ে তো স্যার করলাম, তারপরে কি দিয়ে করব? তারপরে 3 আছে, 3 দিয়ে করবে। 3 দিয়ে কোন সংখ্যাগুলো ডিভিজিবল হয় বা ভাগ করা যায় তুমি তো জেনে গেছো, এখন আর তো বলতে হবে না। ডিভিজিবিলিটি রুলে পড়েছিলাম যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল, মানে যে নাম্বারের ডিজিট গুলোকে যোগ করলে কি হয়, 3 দ্বারা ডিভাইডেড করা যায়, মানে ভাগ করা যায়। তাহলে এটা তো যাচ্ছেই, 3 দিয়ে 3 2 6, তাহলে 3 দিয়ে 3 20 যা 60 হয়ে গেল। 4 দিয়ে দেখো দুটো সংখ্যা তো ভাগ যাবেই, 4 15 60, নামও তা ঝরঝরা মুখস্থ করবে, টেবিল ঝরঝরা মুখস্থ করবে। 5 দিয়ে 5 12 যা 60, 5 দিয়েও যাচ্ছে, কারণ 5 দিয়ে তো 0 থাকলে আর 5 থাকলে তো যায়, 0 আছে দেখো, তাহলে 12। এবার 6 দিয়ে 6 10 যা, ওহো জায়গায় হলো না গো, একটু মুছে দিলাম, হ্যাঁ ছোট্ট করে লিখতে হবে। 6 10 যা হলো। এবার 6 এর পর 7 তো যায় না, 8 দিয়ে তো যাবে না, 8 দিয়ে তিনটে ডিজিট লাগে লাস্ট, এখানে তো দুটো ডিজিট আছে, তাহলে 8 দিয়ে যাবে না। 9 দিয়ে তো যাবে না, 10 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, কিন্তু দেখো লিখে ফেলেছি। 10 এর পর 11 দিয়ে যায় না, 12 দিয়ে যাবে, লিখে ফেলেছি। 12 13 14 দিয়ে যায় না, 15 দিয়ে যায়, লিখে ফেলেছি। তাহলে তোমার পিয়ারে পিয়ারে কত হেল্প করলো বুঝতে পারলে? তো সেই জন্যই বলেছি জোড়ায় জোড়ায় লিখবে, অর্ধেক কাজ হয়ে যাবে। এবার দেখো তুমি এখানে কতগুলো হলো, এগুলো সব মানে প্রথমে দেখো এরা সব হচ্ছে গুণনীয়ক বা ফ্যাক্টর, এরা প্রত্যেকে গুণনীয়ক বা ফ্যাক্টর। তোমাকে যদি প্রশ্ন করতো যে 60-র গুণনীয়ক, এটার আরো একটা নাম আছে উৎপাদক বা ভাজক, কোনগুলো? তুমি সবগুলো বলে দিতে, এগুলো হচ্ছে 60-র উৎপাদক, ভাজক বা গুণনীয়ক, মানে এরা সবাইকে দিয়ে 60-কে ভাগ করা যাবে। নাম্বার 1 কোশ্চেন হয়ে গেল। নাম্বার 2 যদি কোশ্চেন তোমাকে বলতো যে 60-র কতগুলো ফ্যাক্টর আছে, মানে কতগুলো গুণনীয়ক আছে বা কতগুলো উৎপাদক আছে, তাহলে গুণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা 12টা হচ্ছে। তাহলে 60-র ফ্যাক্টরস কত? হাউ মেনি ফ্যাক্টরস অফ 60? তাহলে কত হলো? 12, মানে 12টা। তাহলে দ্বিতীয় নাম্বার প্রশ্নটাও হয়ে গেল। থার্ড প্রশ্ন কি বলেছে? 60-র জোড় গুণনীয়ক মানে ইভেন ফ্যাক্টর কোনগুলো? তাহলে এবার ইভেন মানে তো তুমি জানো যে সংখ্যাগুলো শেষে 0 2 4 6 8 থাকে। দেখো কোথায় কোথায় আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি একটু কালার চেঞ্জ করে নেই, বুঝতে পারবে। এটা
দেখতে পাচ্ছি এই বাবুটা, দেখতে পাচ্ছি এই যে বাবুটা, এই যে 0 আছে, এই যে 2 আছে, এই যে 0 আছে, এই যে 0 আছে, এই যে 0 আছে। তাহলে যেগুলোকে রাউন্ড করলাম সেগুলো প্রত্যেকে জোর ফ্যাক্টর, মানে ইভেন ফ্যাক্টর বা জোর গুণনীয়ক। তাহলে 2, 4, 6, 10, 12, 20, 30, 60। আমার অ্যান্সারে শুধু এটাই লিখতে হবে, কারণ আমাকে বলেছে জোর গুণনীয়কগুলো লেখো, মানে ইভেন ফ্যাক্টর। তাহলে ইভেন ফ্যাক্টরস বা জোর গুণনীয়কগুলি হলো এগুলো। বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমার মনে হচ্ছে তাও স্যার একটু একটু সমস্যা হচ্ছে আমার, তাহলে আরেকবার ভিডিওটা দেখে আসো, ওই যে গুণনীয়কটা কি। তারপরেও যদি মনে হচ্ছে তাও স্যার একটু একটু সমস্যা হচ্ছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করো, কমেন্ট করো, আমি বুঝিয়ে দেব। আমি কিন্তু প্রস্তুত আছি তোমাকে বোঝানোর জন্য, কিন্তু তোমাকে বুঝতেই হবে, তোমাকে অঙ্ক করতেই হবে। তুমি কেবল ক্লাস 5-এ পড়ছো, তোমাকে 6-এ পড়তে হবে, 7-এ পড়তে হবে, 8-এ পড়তে হবে, 9-এ পড়তে হবে। সব ক্লাসেই কিন্তু তোমার এই যে কনসেপ্ট গুণনীয়ক বা ফ্যাক্টর তুমি পাবে, তোমাকে কিন্তু সে ছাড়বে না। তুমি আজকে ছেড়ে চলে যাবে, কিন্তু সে কিন্তু তোমার পিছে ধরেই থাকবে। তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে সে কিন্তু তোমাকে রিটার্ন কিছু দেবে না, তার ফলে লস তোমার হয়। বোঝা গেল? তাহলে চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে 120-র বেজোড় গুণনীয়কগুলি লেখো। ওরে বাবা, এবার বলেছে বেজোড় মানে অড ফ্যাক্টরস। 120-র অড ফ্যাক্টরস। তুমি অড লেখো আর ইভেন লেখো, প্রাইম লেখো আর কম্পোসাইট লেখো, মানে জোড় লেখো, বিজোড় লেখো, মৌলিক লেখো, যাই করো, আগে তো তোমাকে ফ্যাক্টর মানে গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে এটা তোমরা একটু চেষ্টা করো, 120-র গুণনীয়ক কি কি হবে, চেষ্টা করো করো করো, চেষ্টা করো একটু। তাহলে চেষ্টা করছো, তাই তো? আচ্ছা, চেষ্টা করছো, খুব ভালো, ভেরি গুড। তোমরা খুব ভালো স্টুডেন্ট, তোমরা তো চেষ্টা করবে, আমি জানি সেটা। এইবার দেখো কি করছি আমি, ফার্স্ট আর লাস্টটা লিখে দিলাম, হলো? এই দুটো হবে আমি জানি, একটু বড় করলাম কারণ জায়গা ছোট হয়ে যাচ্ছে না। এবার দেখি কি হয়। এটা জোড় না বিজোড়? লাস্টে কি আছে দেখো, তোমরা বলো জোড় না বিজোড়? আচ্ছা, এখন একজন বলছে স্যার আপনি তো অফলাইনে আছেন, আমি কি করে বললে আপনি শুনবেন? আমি শুনতে পারি কিভাবে? কমেন্ট করলে। তুমি কমেন্ট করবে, তারপরে দেখবে কি হচ্ছে। এটা 120, তাহলে 120-কে ভাগ করলে কত হয়? 2 দিয়ে। 6 2 12, তাহলে কি হলো? 0 0, এই যে 60, একবারে করে দাও 60। এই যে একবারে করা, ভেঙে ভেঙে করা কেন হয়, এটার একটা কনসেপ্ট আছে, আমি একটা ক্লাসে এটা বুঝিয়ে দেবো। তাহলে 2 দিয়ে হলো 60, ভাগফল হলো 60 হলো, তাহলে 2 হলো আর এখানে 60 হলো। ওই যে পেয়ারে পেয়ারে লিখলাম। 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে যাচ্ছে 3, 3 4 12 হয়ে গেল। 4 দিয়ে 4 3 যা 12, 4 দিয়েও হচ্ছে। 5 দিয়ে 0 লাস্টে আছে, 5 দিয়ে তো হবেই। আহা, ওহো, একটু ভুল করে দিলাম। কি কারণ বড়টাকে তো এই দিক থেকে লিখতে লিখতে আসতেছি আমি, তবুও তো জায়গা ছোট হয়ে গেল। 6 দিয়ে তো যাবেই, তাহলে কি করি, এইখানটা লিখি। হ্যাঁ, এত বড় লিখলাম তবু ছোট হয়ে গেল। তাহলে 6 দিয়ে গেল, এবার 7 দিয়ে, 8 দিয়ে, 8 দিয়ে দেখো, 8 দিয়ে যাবে, 8 অন যা 8, 8 5, জায়গাটা ছোট, 8, এটা এখানে লিখলাম। ঠিক আছে, মানে এই গ্যাপে কিন্তু এগুলো হবে, বোঝা গেল? মানে এগুলো ফ্যাক্টর হয়, ওখানে জায়গা নেই তাই এখানে লিখলাম। তাহলে 8 দেখলাম। 9 দিয়ে দেখো, 9 দিয়ে 3টাকে প্লাস করলে 9 দিয়ে যাচ্ছে না, তাহলে যাবে না। 10 দিয়ে যাবে, তাহলে 10 দিয়ে যদি যাও তাহলে এইখানে লিখি। হ্যাঁ, এটা একটু ফাঁকা লিখি, তাহলে 10 দিয়ে 12, তা 10 এর পর কি আসবে? 11 তো হবে না, 12 দিয়ে হবে, 12 দিয়ে লিখে ফেলেছি। 12 এর 15 দিয়ে হবে, 15 লিখে ফেলেছি। 15 এর পর 20 দিয়ে হবে, লিখেছি। 24 30 40 60 যা হবে সব লিখে দিয়েছি, আর কিচ্ছু বাকি নেই। বোঝা গেল? পেয়ারে পেয়ারে লেখার এটাই হচ্ছে তোমার কি বেনিফিট। তাহলে এবার কাউন্ট করো কতগুলো হলো। ফার্স্ট কাউন্ট করো, 1 2 3,
এগুলো তো ফ্যাক্টর হয়ে গেল। এবার কাউন্ট করো কতগুলো হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। মানে যদি জিজ্ঞেস করতো তোমাকে হাউ মেনি ফ্যাক্টরস ইন 120, 120 মধ্যে কতগুলো গুণনীয়ক আছে বা উৎপাদক আছে বা ভাজক আছে, তাহলে কতগুলি হতো? 16টা। এবার এখানে কোশ্চিন যেটা বলেছে বেজোড় গুণনীয়ক, বিজোড় গুণনীয়কগুলো তোমাকে বের করতে বলেছে। তাহলে বিজোড় গুলো চিহ্নিত করো। কি কি হবে? যেগুলো শেষে 1 3 5 7 9 থাকে। তাহলে দেখো কোথায় আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, আর আর কিছু আছে 15, 5 আছে লাস্টে, এটা 15। আর আর দেখো আর নেই, দেখো দেখে নাও এগুলো আর নেই কারোর মধ্যে। তাহলে আমি কি করব? এবার বেজোড় গুলো লিখে ফেলবো। তাহলে 120 এর what factors or অথবা বিজোড় গুণনীয়ক কি হবে? 1 হবে, 3 হবে, 5 হবে, 15 হবে। এই কটা। বুঝতে পেরেছো? কোশ্চিন যেভাবে করবে অ্যান্সার তোমাকে সেভাবে দিতে। আমার অ্যান্সারটা কিন্তু এটা, বাকিগুলো নয়। বাকিগুলো আমি করলাম যাতে একটু প্র্যাকটিস হয়ে যায় তোমাদের। ব্যাস হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছো। ক্লাসটা যদি এই পর্যন্ত করছো বা দেখছো তাহলে নিশ্চয়ই ভালো লাগছে। যদি ভালো লাগে আগে টুক করে হাতে এই কাজটা করে দাও, একটুখানি লাইক করে দাও, পারলে একটু শেয়ার করে দাও। আর যদি নতুন হও তাহলে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দাও। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলেছে? 360 ক্ষুদ্রতম ও বৃহত্তম গুণনীয়ক কি কি? আরে বাবা, কোশ্চিন কি করে চেঞ্জ হচ্ছে দেখো। দেখো কোশ্চিন গুলো কি করে চেঞ্জ হয়ে যাচ্ছে, কি কি টাইপের, মানে টাইপ অনেক কি কি ধরনের প্রশ্ন হতে পারে। আলটিমেটলি গুণনীয়ক থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে একটা বিষয়ের উপর, মানে একটা কনসেপ্টের উপর। তো সেই জন্যই কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে হবে। আর কনসেপ্ট ক্লিয়ার হলে সব যেভাবেই তোমাকে দেখ তুমি করতে পারবে। তাহলে দেখো বলেছে এখানে 360 ডিগ্রি। দেখেছো নতুন একটা বুথ বেরিয়েছে 360 ডিগ্রি বুথ, যেখানে দাঁড়ালে কি সুন্দরভাবে সেলফি ক্যামেরা ঘুরছে, সেই পপুলার। মানে রিল করার জন্য তো সেই সুন্দর, সব রিল করছে 360 ডিগ্রি। সেই 360 কি করতে বলেছে এটা বলো? বলেছে ক্ষুদ্রতম মানে স্মলেস্ট, বৃহত্তম মানে গ্রেটেস্ট। কি বলেছে? স্মলেস্ট এবং গ্রেটেস্ট ফ্যাক্টর কি হবে সেটা বের করতে বলেছে। তাহলে তুমি যেটা জানো, কি জানো? প্রত্যেকটা সংখ্যার দুটো করে ফ্যাক্টর বা গুণনীয়ক তুমি জানো, সেটা আগে লেখো। আমি স্যার জানি, আমি স্যার এটা লিখে দিলাম, আমার প্রথম কাজটা আমি করে ফেললাম। এবার বলেন আপনি কি করব? এবার আমি বলি কি করবে দেখো। এবার যতগুলো ফ্যাক্টর বা যতগুলো গুণনীয়ক হোক না কেন, সবগুলো কার মধ্যে থাকবে? আমি কি বলেছি? এটা আর এটা, মানে এর ভেতরে থাকবে, এর বাইরেও যাবে না, এর বাইরেও যাবে না। মানে 361 এই দিকেও যাবে না, আবার একের আগের 0 এই দিকেও আসবে না, যা হবে এর ভিতরে। মানে এটা হচ্ছে ব্যারিকেড, এটা হচ্ছে দেওয়াল, এই দুটো দেওয়াল, এই দেওয়াল দিয়ে আটকানো আছে। যা করবে, যা মারবে পিটবে ঝগড়া করবে, যা করবে এর ভিতরেই করতে হবে, এদের বাইরে তোমাকে যেতে দেবো না আমি। মানে জেলখানা, এই দুটো হচ্ছে জেলখানার প্রাচীর। হ্যাঁ, সেন্ট্রাল জেল, আলিপুর সেন্ট্রাল জেল, জেলের দুটো প্রাচীর, মাঝখানে তুমি যা করো করো। তাহলে তুমি বলো এটা সবার আগে শুরু হচ্ছে, মানে সব থেকে আগে আছে প্রথমে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট, যেটা আগে বলেছি আবার বলছি। আর যেটাতে শেষ হচ্ছে সেটাই সবচেয়ে বড়, ওখানে শেষ হয়ে গেল। তাহলে বুঝতে পারলে তো? এটাই তো বললাম, যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়কটা সবসময় 1 হয়। শুধু 360 নয়, শুধু 360 নয়, যে কোনো সংখ্যায় দেখে। এখানে যদি 1000 নয়, এখানে যদি 1 লক্ষ দেয়, এখানে যদি 3 কোটি দেয়,
তাও মানে গুণনীয়ক ফার্স্ট গুণনীয়কটা মানে ক্ষুদ্রতম গুণনীয়কটা একই হবে, স্মলেস্ট ফ্যাক্টরটা একই হবে, বোঝা গেল। কিন্তু গ্রেটেস্ট ফ্যাক্টরটা কি হবে সেটাও আমরা বলতে পারি, বের করার দরকার নেই, সে নিজেই হবে, যার বলবে সে নিজেই হবে। তাহলে এখানে 360 বলেছে, 360 বলেছে, তাহলে 360 কি হবে স্মলেস্ট বা ক্ষুদ্রতম কি হবে বলো? তাহলে ক্ষুদ্রতম বা স্মলেস্ট 1 আর বৃহত্তম বা গ্রেটেস্ট 360। বুঝতে পেরেছো? আমি তো আশা করছি বুঝতে পারছো। তাহলে চলো নেক্সট প্রশ্নে যাই, কি আছে। কি বলেছে 2, 3 এবং 4 মানে 2, 3 এবং 4 এই সংখ্যাগুলি কি 148 আবার বাংলায় লিখে দিয়েছি, এটা বাংলায় লেখা আছে দেখো। আচ্ছা এটা বাংলায় লেখা আছে, তো বাংলায় তো এটা 144 হয়, হ্যাঁ মানে 2, 3, 4 এই সংখ্যাগুলি কি 144 এর গুণনীয়ক? হ্যাঁ মানে গুণনীয়ক মানে কি ভাগ করা যাবে? দেখো তো মুখে মুখে করা যায়। কিভাবে করা যায় স্যার মুখে মুখে? বলেছে 2 গুণনীয়ক হতে হলে কি করতে হবে? গুণনীয়ক হতে হলে ভাগ যেতে হবে, মানে সেখানে রিমাইন্ডার থাকবে না, ডিভাইডেড করা যেতে লাগবে, মানে ডিভাইডেড তোমাকে করতেই হবে। যদি ডিভাইডেড করতে পারো তাহলে সেটা অবশ্যই হবে। তাহলে দেখো 144 কে 2 দিয়ে কি ভাগ যায় না? বলো, তোমরাই বলো, যায় কি যায় না? এটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা, তাহলে তো যাবেই। তাহলে 2 হবে, ইয়েস স্যার 2 হবে। 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা বলো, কি করবে? যে সংখ্যাটা দিয়েছে, যে নাম্বারটা দিয়েছে তার ডিজিট গুলোকে মানে অঙ্কগুলোকে যোগ করো, 1 + 4 + 4, তাহলে 4, 4, 8, 9, তো 9 তো 3 দ্বারা ভাগ যায়, মানে 3 দ্বারা ডিভিশন করা যায়, 3 দিয়ে ডিভাইডেড করা যায়। তাহলে 3 দিয়ে যেহেতু একটা সংখ্যার বা একটা নাম্বারের ডিজিট গুলোর যোগফল বা সামেশনকে যোগ করে মানে কি করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3 দ্বারা যাচ্ছে। 4 দ্বারা দেখো, 4 দ্বারা কি করতে, লাস্টের দুটো ডিজিট দেখতে হয়, তাহলে লাস্টের দুটো ডিজিট কি আছে 44, 44 কে 4 দিয়ে যায় না, 1, 1, 11, মানে 4, 11, 44, তাহলে 4 দিয়েও যাচ্ছে। তাহলে যেহেতু তিনটে সংখ্যা দিয়েই 144 বা 144 কে আমরা ভাগ করতে পারছি বা ডিভাইডেড করতে পারছি, তার জন্যই আমরা বলতে পারবো যে 2, 3, 4 এরা হচ্ছে 144 এর কি ফ্যাক্টর বা গুণনীয়ক হবে। এইভাবে তোমাকে কিন্তু প্রশ্ন করতেই পারে পরীক্ষায়, পরীক্ষায় এইভাবে প্রশ্ন করবে, তোমাকে বলে দিবে যে এ কি এর ফ্যাক্টর হবে। আচ্ছা বলো তো এটা 7 কি 29, 7 কি 27 এর এইভাবে দিতে পারে গুণনীয়ক হবে, মানে 7 ইজ ফ্যাক্টর অফ 27, 7 কি যে 7টা কি ফ্যাক্টর হবে 27 এর বলো তো? তার মানে কি করবে, 7 দিয়ে 27 কে ভাগ করবে, ভাগ যায় কি? 4, 7, 28 হয়, 28 এর আগের সংখ্যা 27 কোনোদিনও যাবে না, তাহলে 7 কিন্তু গুণনীয়ক হবে না। এইরকম প্রশ্ন পরীক্ষায় দেবে, তোমাকে দিতেই পারে, এই ধরনের পরীক্ষায় প্রশ্ন দেয়, আর এগুলোকেই আমি কিন্তু তুলে নিয়েছি তোমাদেরকে করানোর জন্য। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে চলো। বলেছে 48 কে কোন কোন সংখ্যার দ্বারা ভাগ দিলে ভাগশেষ থাকবে না? তাহলে যে কোনো সংখ্যাকে তার গুণনীয়ক গুলোতে যদি ভাগ দাও তাহলেই ভাগশেষ থাকবে না, বাকি যে কোনো সংখ্যাতে ভাগ দাও ভাগ থাকবে, ভাগশেষ থাকবে। মানে একটা সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এখন তো বুঝে গেছো, একটা সংখ্যাকে তার গুণনীয়ক গুলোতে যদি ভাগ করি তাহলেই ভাগ মিলবে, মানে যে সংখ্যাগুলোতে ভাগ করলে ভাগফল মিলে যাচ্ছে সেই সংখ্যাগুলো তো গুণনীয়ক হচ্ছে। তার মানে উল্টো করে যদি আমি বলি একটা সংখ্যা তার গুণনীয়ক দিয়েই শুধুমাত্র মিলবে, বাকি কোনো সংখ্যাতে মিলবে না। তার মানে 48 এর গুণনীয়ক গুলো বের করলেই হয়ে যাবে। 48 যেহেতু জোড় সংখ্যা তাই এটাতে 2 দিয়ে যাবে, 3 দিয়ে যেহেতু যাবে ডিজিট অঙ্কগুলো যোগফল 3 দিয়ে যায়, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে,
7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 8 লিখে ফেলেছি। দেখো এবার জায়গা আবার বেঁচে গেল, এতক্ষণ জায়গা হয় না, এখন আবার জায়গা বেঁচে গেছে, দেখো কতখানি জায়গা বেঁচেই গেল। তাহলে গুণনীয়কগুলো এগুলো, তাহলে 48টা শুধুমাত্র এই সংখ্যাগুলো দিয়েই ভাগ করা যাবে, বাকি কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না, যেটা দিয়ে করবে ভাগশেষ থাকবে। তাহলে প্রশ্নে কি বলেছে, 48কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগশেষ থাকবে না, তাহলে 48কে এই সংখ্যাগুলোতে ভাগ দিলে ভাগশেষ থাকবে না, মানে তোমাকে গুণনীয়কই বের করতে হবে। তাহলে দেখো গুণনীয়কের উপর কত ধরনের প্রশ্ন হচ্ছে। তারপরে প্রশ্ন চলো, 17 কি 34-এর গুণনীয়ক? 17 is 17 a factor of 34? ভাগ করে দেখো, যদি ভাগ যায় তাহলে হবে, না হলে হবে না। তাহলে 17 দুগুণ 34 তো হয়, তাহলে ভাগ করা যাচ্ছে, তাহলে হবে। এটা আর কি করবো, এটা করলাম না। কোশ্চেন নাম্বার 10 হয়ে গেল। এবার চলো টাইপ 2। এবার কি আছে, টাইপ 2। আমরা টাইপ 1 কিন্তু করলাম, হ্যাঁ টাইপ 1 এ যা যা করলাম এর বাইরে কিন্তু আর কিছু আসবে না। এগুলো করলে, এই কনসেপ্টটা তোমার মধ্যে থাকলে তুমি যেভাবে প্রশ্ন দেখ তুমি করতে পারবে। এবার টাইপ 2 তে কি আছে দেখো, টাইপ 2 তে যে কোনো সংখ্যার মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক বের করব, এবং মৌলিক উৎপাদকের সংখ্যা কয়টি সেটাও বের করা শিখবো। তাহলে যে কোনো সংখ্যার এবার মৌলিক করা, আমরা এতক্ষণ নর্মাল করেছি, সব ছিল তার মধ্যে সবাই ছিল। কে ছিল, গুণনীয়কগুলো ছিল, জোড় ছিল, বিজোড় ছিল, তারপরে তোমার হচ্ছে প্রাইম ছিল, তারপরে মৌলিক মানে হচ্ছে কম্পোসাইট ছিল। তার মধ্যে থেকে কেবলমাত্র আমরা জোড় আর বিজোড়টাকে আলাদা করেছিলাম, কিন্তু এবার কাকে আলাদা করতে বলেছে, মৌলিক গুলোকে। এবার দেখো টাইপ 2টাকে মৌলিক কেন না হলো, কারণ মৌলিকের উপর অনেকগুলো কনসেপ্ট আছে। এই অনেকগুলো কনসেপ্ট যদি আমি এখন এর মধ্যে যাই, তাহলে ভিডিওটার এক লেন্থ অনেক বড় হয়ে যাবে, আর একটা লেন্থ কি, আমরা যে গুণনীয়ক করছি তার মধ্যে থেকে করতে করতে মনেও হবে যেন তোমার কোথাও একটু অন্যদিকে যাচ্ছি। এই জন্য এই পুরো কনসেপ্টটাকে, এই প্রাইম নাম্বারের উপর ফ্যাক্টর এবং প্রাইম নাম্বার, কম্পোসাইট নাম্বার সবগুলোকে একসঙ্গে নিয়ে আমি একটা আলাদা ক্লাস তোমাদেরকে করাবো, একটা আলাদা ভিডিও তৈরি করব। সেই জন্য এই পার্টটা আজকে আমি আর করব না, বোঝা গেল? এটার উপর ফুল একটা 1 ঘন্টার ক্লাস হবে, সেই জন্য এর মধ্যে আমি আর এটা নিচ্ছি না। তাহলে এটাকে আমরা বাদ দিচ্ছি এখন। হ্যাঁ টাইপ 2টা বাদ থাকলো মনে রাখো, কমেন্ট করে জানিও যে স্যার টাইপ 2টা তো করালেন না, তাহলে মনে পড়ে যাবে। ঠিক আছে, টাইপ 3 আমি বলেছিলাম 3টে টাইপ, তাহলে 2টো টাইপ হয়ে গেল মনে করো। লাস্ট টাইপে আমরা কি করা শিখবো, যে কোনো 2টি বা ততোধিক সংখ্যার গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, সংখ্যার সাধারণ মানে এবং কি করব, কমন ফ্যাক্টর বের করব। কি ফ্যাক্টর, কমন মানে কি, যেটা তোমারও আছে আমারও আছে। তোর মতো দেখতে রে একটা ছেলেকে দেখলাম, বা তোর যা আছে আমারও তাই আছে, তুইও যা নিছিস আমিও তাই নিছি, এই যে তোর আর আমার সেম হচ্ছে, আমরা কি কম্পেয়ার করতেছি, তোর সঙ্গে আমার, তোরও যা আমারও তা। কমন রুম মানে ওই রুমটা সবার জন্য, সবাই আসলে ওখানে ঢুকতে পারবে। পার্সোনাল রুম ঢোকা যাবে না, কমন রুমে যাও, কারণ ওখানে সবাই থাকে, এটা আমার পার্সোনাল। হ্যালো, তো আমরা এখন পার্সোনাল করলাম, এখন আমরা কমনে চলে আসবো। কমনে কি মানে, মনে রাখবে পরিষ্কার ভাবে, যেটা কি করবে সবার মধ্যে থাকবে। তাহলে আমরা এখানে কি কমন বের করবো, গুণনীয়কগুলোর কমন বের করবো, মানে ফ্যাক্টর গুলোর কমন বের করবো। তাহলে প্রথমে কি করবো, ফ্যাক্টর গুলোর মধ্যে দেখবো যে কোন কোন ফ্যাক্টর গুলো একই হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, মিল থাকছে। যেগুলো মিল থাকবে সেগুলোকে আমরা বলবো কমন ফ্যাক্টর। বোঝা গেছে? মানে মিল কিভাবে মিল হচ্ছে চলো দেখি। কি করে বের করবে দেখো, আমি একটু লিখে রেখেছি, তোমরা যদি নোট করছো, নোট তো করবেই, না করলে বৃথা ক্লাস। তো নোট করলে এটা লিখে নিও, একটু পজ করে। কি লিখেছি, প্রথমে যে সংখ্যাগুলো থাকবে তাদের গুণনীয়ক বের করবে, তারপরে সেই সংখ্যাগুলোর মধ্যে দেখবে কোন সংখ্যাগুলি মিল আছে, তারপরে যে সংখ্যাগুলি মিল থাকবে সেই সংখ্যাগুলি হবে সাধারণ গুণনীয়ক। ইংলিশেও লেখা আছে, যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য লিখে রেখেছি, তারা ইংলিশে লিখবে, ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ ইচ নাম্বার, কম্পেয়ার দ্য ফ্যাক্টরস লিস্ট, দ্য কমন নাম্বারস আর দ্য কমন ফ্যাক্টরস। বুঝেছো? তাহলে চলো আমরা স্টার্ট করি এবার। তো এটার মানে হচ্ছে, প্রথমে তোমার যে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর বের করতে বলবে, সেই সংখ্যাগুলোর ইন্ডিভিজুয়াল, মানে এর আগে আমরা যেভাবে গুণনীয়ক বের করলাম সেইভাবে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক বের করবে। ওখানে যদি তোমার 10টা সংখ্যা দেওয়া থাকে, তাহলে 10টা সংখ্যারই পরপর
গুণনীয়ক গুলো বের করে নেবে। 10টা সংখ্যা থাকবে না, দুটো ম্যাক্সিমাম 3টে। তো দুটো সংখ্যা থাকলে প্রথমে একটা সংখ্যা লিখলে তার গুণনীয়ক বের করলে। মনে করো প্রথমে আছে এরকম 2 আর 6, 12 আর 6 আছে, তাহলে 12 লিখলে তার গুণনীয়ক গুলো লিখে নিলে, তারপর 6 লিখলে তার গুণনীয়ক গুলো লিখে নিলে। এবার এদের মধ্যে দেখলে কি কি মিল আছে, যেগুলো যেগুলো মিল থাকবে সেগুলোই হবে কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে চলো এবার দেখি। এখানে একটা রিমেম্বার বলেছে, রিমেম্বার কি রিমেম্বার দিয়েছে দেখো তো। বলেছে সাধারণ গুণনীয়ক বের করার সময় যদি, মানে বলেছে তোমাকে, এটা লেখা আছে পড়ে নিও, আমি তোমাকে বলে দিই। সাধারণ গুণনীয়ক বের করার সময় তুমি যদি দেখো, কি দেখো, কোথাও দেখো যে কোনো কমন নেই, ঠিক আছে, কি আছে, কোনো কমন নেই, একটাও কমন যাচ্ছে না, মানে একটা কিছু মিল পাচ্ছ না। মিল নাও থাকতে, তোমার আমার মধ্যে মিল সবসময় থাকবে তার কোনো মানে আছে নাকি? তোমার সঙ্গে আমার মিল নাও হতে পারে, কিন্তু একটা মিল আছে যে তুমিও মানুষ আমিও মানুষ। তো সেরকম গুণনীয়ক গুলোর মধ্যে একটা মিল অবশ্যই পাবে, সেটাকে 1, কারণ সবার মধ্যে 1 আছে। আমরা সবাই মানুষ, মানুষ তো। এবার মানুষের পরে পরবর্তী বিচার আমরা করবো, আগে তো মানুষ বললো আমাকে, যেই দেখো আমাকে আগে কি বললো, আগে বললো আমাকে অমানুষ। আমার সম্পর্কে জানবে তারপরে সে বলবে আমাকে অমানুষ। আগে সোজাই বলবে ওটা মানুষ, ও একটা মানুষকে দেখলাম যাচ্ছে। এবার সেই মানুষটা চোর, ডাকাত, গুন্ডা, লম্পট, সেটা তো পরে যখন জানবে তার সম্পর্কে তখন বলবে, প্রথমে তো বলবে না, প্রথমে কি বলবে, মানুষ। ঠিক তেমনি গুণনীয়ক গুলোর প্রত্যেকটা গুণনীয়কের মধ্যে যেটা আছে সেটা হলো 1। তাহলে 1টা সবার মধ্যে আছে, মানে 1টা কমন। তাহলে কারো মানে কমন পাও আর না পাও, কোনো সংখ্যার তুমি কমন পাও আর না পাও, অন্তত পক্ষে 1কে তুমি কমন পাবে। সেই জন্য আমরা যখন গুণনীয়ক করে লিখেছিলাম তখন 1 এবং সেই সংখ্যাটাকে আগেই লিখে ফেলছিলাম। সাধারণ গুণনীয়কের ক্ষেত্রেও তুমি কি করবে, আগেই 1টা লিখে দিবে, কারণ 1 সবার মধ্যে আছে। আশা করি বুঝতে পারি, সেটা এখানে লেখা আছে, পড়ে নিও, লেখার হলে লিখে নিও। বলেছে 12 এবং 18, 12 এবং 18 সাধারণ গুণনীয়ক বের করো। ওই যে তুমি কি করবে, আগে 12 লিখবে, মানে 12 লিখবে, কমন ফ্যাক্টরস। তার 12 এর কি হয়, আমি আগেই লিখে দেবো 1 আর 12 তো হবেই। আমি গুণনীয়ক বের করছি, সাধারণ নয়। সাধারণ বলুক আর যাই বলুক, যেটাই বলুক, গুণনীয়কটা তোমার কমন কাজ করতেই হবে। তাহলে 1 12 লিখে দিলাম, 2 দিয়ে যায় 6, 3 দিয়ে যায় 4, 4 দিয়ে যায় 4 লিখে ফেলেছি, 6 দিয়ে যায় লিখে ফেলেছি। এবার কি লিখবো, 12 আর 18 দিয়েছে 18, 1 আর 18 তো হবেই। 2 দিয়ে যায় 9 2 18, 3 দিয়ে যায় 3 6 যা 18, 4 আর যায় না। এই যে লেখাটা হলো আমার, এখানে জায়গা এবার বেশি নিচে, মাঝখানে বেঁচে গেল, আগে বাঁচেনি, যাই হোক। তো এর মধ্যে আর কিছু হবে না, এগুলোই হলো। তাহলে এর গুণনীয়ক হলো এগুলো, আর এদের গুণনীয়ক হলো এগুলো। এবার আমি বের করবো কি, সাধারণ, মানে দুটোর মধ্যে কি কি কমন আছে, কে কে মিল আছে। আমি বলেছি 1টাকে দেখার দরকার নেই, 1 থাকবেই, তারপর আর কি আছে সেটা তুমি দেখবে। 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে, আর কিছু নেই। তাহলে কি হবে, 12 and 18 এর সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর কি হবে, 1 2 3 আর 6। এটা তোমার অ্যান্সার হলো, এটা বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট চলো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। 30 এবং 45, 30 এবং 45 এর সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর কি হবে সেটা বের করতে বলছে। তাহলে কি করে, প্রথমে আগে সংখ্যা দুটো লিখে নাও, 30 and 45। তাহলে 30 আর 45 কি হবে, 1 তো থাকবেই, আর 30ও থাকবে, 45 1 থাকবে, আর 45ও থাকবে। তাহলে 2 দিয়ে যাবে জোর সংখ্যা 15 2 30, 3 দিয়ে যাবে 3 10 30, 5 দিয়ে যাবে 5 6 30, আর যাবে 6 দিয়ে তো যাবে না, কারণ 6 দিয়ে তো যাবে কিন্তু 6টা লিখে ফেলেছি। 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, 10 লিখে ফেলেছি। 45 দেখো 2 দিয়ে যায় না বেজোর সংখ্যা, 3 দিয়ে যাবে 3 15 45, 4 দিয়ে তো যাবে না, 5 দিয়ে যাবে 5 9 45, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে না, 9 লিখে ফেলেছি।
তাহলে আমার কি হচ্ছে দেখো, হয়ে গেছে, আর নেই কিছু। তাহলে আর যদি না থাকে তাহলে তুমি এখন কি দেখবে, কে কে মিল আছে। দেখো মিল তো 1 থাকবেই, আর 2 তো নেই, 3 দেখো আছে, 5 দেখো আছে, আর কি আছে, এই দেখো 15 আছে। তাহলে কে কে হলো কমন ফ্যাক্টর, কি কি হলো, 1 হলো, 3 হলো, 5 হলো, 15 হলো। আশা করি বুঝতে পারছো, তাই তো? বুঝতে পেরেছো? এবার চলো পরের। এখানে আর একটা মনে রাখার বিষয় হচ্ছে, কি বলেছে, এটা এখানে কি লেখা আছে সেই লেখাটা আমি আগে বুঝিয়ে দিই, তারপরে পড়বে। হ্যাঁ, আমি আগে বুঝিয়ে দিই, এখানটাই বুঝিয়ে দিই। ওই লেখাটা বোঝানোর জন্য এটা আমি করছি, কেমন? মানে আগে, মানে পরের যে লেখাটা আছে সেটা কি লেখা আছে আমি আগে বুঝিয়ে দিই। 30 আর 45 মানে 45 আর 30। 30 কে ছিল, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, তাই তো? 4 তো থাকবে না, 3 পরে 5 থাকবে, 6 থাকবে, 10 থাকবে, 15 থাকবে, আর 30 থাকবে, এই তো। 45 কে থাকবে, 1 থাকবে, 1 এর পর কে আসবে, 3 আসবে, 3 পর কে আসবে, 5 আসবে, 5 পর কে আসবে, 9 আসবে, 9 পর কে এসেছিল, এটা এসেছিল, এটা। আচ্ছা, এবার তুমি কি করবে, যেটা মিল আছে মানে সেটা খুঁজবে। তাহলে মিলটা খোঁজো, 1 1, 3 3, 5 5, 15 15, আর তো নেই। এবার বলো তো, যে সাধারণ গুণনীয়কগুলো বেরোচ্ছে তার মধ্যে সবচেয়ে ছোট কে হচ্ছে? দেখো সাধারণ গুণকের মধ্যে সবচেয়ে ছোট 1, তাহলে সাধারণ গুণনীয়ক লিখবো গুণনীয়ক বা কমন ফ্যাক্টর, বা কমন ফ্যাক্টর দেখো 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 15। তো এই যে লিখলাম সাধারণ গুণনীয়কগুলো, এর মধ্যে সবচেয়ে ছোট কি হচ্ছে 1, আর সবচেয়ে বড় কি হচ্ছে এটা 15। এদের মধ্যে সাধারণ গুণকের মধ্যে, সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে ছোট 1 আর সবচেয়ে বড় হচ্ছে 15। তো তুমি এখান থেকে একটা জিনিস পরিষ্কার ভাবে বুঝতে পারছো, বা আমি যেটা বলছি ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে যে 1টা যে সবচেয়ে ছোট হচ্ছে সাধারণ গুণনীয়ক, এটা সবার ক্ষেত্রে হবে, কারণ সবচেয়ে ছোট কমনটাই তো 1, কারণ 1 সবার মধ্যে থাকে আর 1 সবচেয়ে ছোট। সেই জন্য সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, আর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক সেটা তো আমরা বলতে পারবো না, সেটা তো নাম্বারের উপর ডিপেন্ড করবে কে হবে। বোঝা গেল? তাহলে তুমি মনে রাখবে যে সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে ছোট মানে সবসময় 1 হবে, সেটা হচ্ছে ক্ষুদ্রতম সাধারণ গুণনীয়ক, আর যেটা বড় পাবো সেটাকে বলা হয় বৃহত্তম সাধারণ গুণনীয়ক। বৃহত্তম সাধারণ গুণনীয়ক বা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। গ্রেটেস্ট কমন, তাহলে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর পাচ্ছি একটা, স্মলেস্ট কমন ফ্যাক্টর পাচ্ছি একটা। এই স্মলেস্টটা সবসময় এক হয়, সেম হয় 1, আর গ্রেটেস্টটা আলাদা হয়। আর এই গ্রেটেস্ট কমন ফ্যাক্টর যেটা হয় না, সেটাকেই বলা হয় GCF বা HCF, বা বাংলায় গসাগু। মানে সবচেয়ে বড় যে গসাগু, মানে যে গুণনীয়কটা সবচেয়ে বড় হচ্ছে, সাধারণ মানে অবশ্যই সাধারণ কমন, যে কমন গুণনীয়কটা সবচেয়ে বড় হচ্ছে সেটাই হচ্ছে গসাগু বা HCF বা GCF। ক্লিয়ার? সেই কথাটাই এখানে লেখা আছে।
এই নোটটা লিখে নেবে অবশ্যই। তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো প্রত্যেকের সাধারণ গুণনীয়ক 1 থেকে শুরু হয়েছে এবং একটা বড় সংখ্যায় শেষ হয়েছে। দেখবে প্রত্যেকের একটা করে 1 থেকে শুরু হবে এবং একটা নির্দিষ্ট বড় সংখ্যায় গিয়ে শেষ হবে। এখানে 1 হচ্ছে ক্ষুদ্রতম সাধারণ গুণনীয়ক আর বড়টা হচ্ছে বৃহত্তম সাধারণ গুণনীয়ক। সবার ক্ষেত্রে ক্ষুদ্রতমটা একই হবে কিন্তু বৃহত্তমটা আলাদা হবে। আর এই বৃহত্তমটাই হবে মানে আর এই বৃহত্তমটা কি হবে? বৃহত্তম সাধারণ গুণনীয়ক, যাকে আমরা বলি গসাগু বা জিসিএফ বা এইচসিএফ। ইংলিশ টার্মটাও লেখা আছে, যারা ইংলিশ মিডিয়াম তারা লিখে নেবে, যারা বাংলা মিডিয়াম লিখে নেবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিন্তু গসাগুর ক্ষেত্রে খুবই কাজে লাগবে এই কনসেপ্টটা। এই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা গসাগু করবো। তাহলে কি হচ্ছে গসাগুটা, এই জিসিএফটা কি বা বৃহত্তম গুণনীয়ক সাধারণ গুণনীয়কটা কি? যেটা হচ্ছে গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় যে কমনটা থাকছে সেটা। কি বলেছে? 13 এবং 45 এর সাধারণ গুণনীয়ক কি কি? এটা তোমাদের হোমওয়ার্ক। আমি তো করেই দিলাম, না করে দিই, এটা করে দিই। হ্যাঁ আচ্ছা, এটা করে দিই। এখানে একটু অন্য ধরনের প্রশ্ন আছে। সাধারণ গুণনীয়ক বের করতে বলেছে, তার মানে তুমি আগে গুণনীয়ক বের করবে। তাহলে 17 এর কি করো? 1 আর 17 তো হবেই। এর মাঝে আর কি হবে? দেখো, এর মাঝে তুমি এমন কোন সংখ্যা খুঁজে পাবে না যেটা 17কে ভাগ করা যাবে। 17কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 45 কে, এটা তো 1 আর 45 তো হবেই। এর মাঝে কি হবে? 3 হবে, 5 হবে, 9 হবে, 15 হবে। দেখো তাহলে সাধারণ গুণনীয়ক কি হবে? কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক 1 কমন যাচ্ছে, 1। আর কিছু কমন যাচ্ছে? দেখো ভালো করে দেখো এইটুক জায়গায় আর কি কিছু কমন যাচ্ছে? যাচ্ছে না তো। তাহলে সাধারণ গুণনীয়কটা কি পেলে তুমি? শুধু 1 পেলে। দেখো তাহলে এমন কিছুও তুমি পাবে, প্রত্যেকটা সংখ্যার দুটো করে গুণনীয়ক থাকেই থাকে, কিন্তু সাধারণ গুণনীয়ক একটাও থাকতে পারে। দেখো একটা, শুধুমাত্র একটাই হলো 1। তো যে সমস্ত সংখ্যার বা যে সমস্ত ক্ষেত্রে তুমি একটা গুণনীয়ক পাবে, বোঝা গেল কয়টা? একটা। সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক বা পরস্পর মৌলিক কাকে বলবে? বা কো প্রাইম, যদিও প্রাইম নাম্বারে করাবো তবুও দেখে নাও। পরস্পর মৌলিক বা কো প্রাইম হচ্ছে যদি সাধারণ গুণনীয়কটা, সাধারণ গুণনীয়ক বাকি হচ্ছে কমন ফ্যাক্টর কত হতে হবে? 1। যদি কোনো সংখ্যার সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর কি হয়? 1 হয়, তাহলে সেই সংখ্যাগুলো পরস্পর মৌলিক সংখ্যা হবে বা কো প্রাইম নাম্বার হবে। বোঝা গেছে? যদি বোঝা যায়, ক্লাসটা ভালো লাগছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো নেক্সট কোশ্চেন। নিচের সংখ্যা দুটির সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। এই এখনই বললাম। কাদের 1 হবে? সাধারণ গুণনীয়ক 1 হবে কাদের? কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টর কার 1 হয়? 9 আর 27 আছে, মানে কাদের কমন ফ্যাক্টর 1 হবে? 9 আর 27 এটা তো হতে পারে না, কারণ এটা তো যৌগিক সংখ্যা, এটা তো ভাগ মানে যাবেই। 10 আর 15 এটাও হবে না, 6 আর 12 এটাও হবে না। দেখো 13 আর 17 এদেরকে তো আমরা ভাঙতে পারবো না, কোনো সংখ্যাতেই ভাগ করতে পারবো না, শুধু 1 আর সেই সংখ্যা ছাড়া। 13 কে 1 আর 13 ছাড়া কিচ্ছু দিয়ে যাবে না। 17 কে 1 আর 17 ছাড়া কিছুই যাবে না, সেটা আগেই দেখলে। তাহলে কমন যাচ্ছে কি? 1 শুধু। তাহলে কাদের 1 হবে? শুধুমাত্র এটা। তাহলে সঠিক আনসার এটা। এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু ভালো করে পড়বে। এই টাইপের প্রশ্নই পরীক্ষায় আসবে, এই টাইপেরই। তাহলে বলে দিবে নিচের কোন দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। তাহলে তুমি দেখে বুঝতে পারছো 9 কে তো ভাঙানো যায়, 27 কে তো ভাঙানো যায়, 10 কে তো ভাঙানো যায়, 15 কে তো ভাঙানো যায়, 6 কে ভাঙানো যায়, 12 কে ভাঙানো যায়, কিন্তু 13 কে তো ভাঙাতে পারবে না। 13 কে 1 আর 13, এটাই, আর কিছু করা যাবে না।
17 কারণ এটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। সবসময় মনে রাখবে প্রাইম নাম্বারে কমন শুধু 1ই থাকে, এই জন্য 1 হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। 21 এবং 14 এর মধ্যে সর্বনিম্ন সাধারণ গুণিতক কত? তাহলে 21 এবং 14 এগুলো কি আর করতে হবে? কনসেপ্ট কাজে লাগাও, মাথার দিমাগ খোলো। আমি কি বলেছি? সর্বনিম্ন সাধারণ গুণিতক সবসময় যে কোনো সংখ্যার কত হয়? কোনো করার দরকার নেই। যারা এই কনসেপ্টটা জানে না তারা কিন্তু এটা করবে, এটার গুণনীয়ক বের করবে। কি হবে দেখো, যারা এই কনসেপ্টটা জানে না তারা পরীক্ষা হলে বসে থাকে কি করবে? 21 এর গুণনীয়ক বের করবে 1, 21 এইভাবে করবেন, একটা একটা করে করবে। 3, 7 এইভাবে করবে। 14 এর 1, 14 তারপরে করবে হচ্ছে 2, তারপর 7, তারপরে মেলাবে। মেলাবে, তাহলে মেলাও। এই যে মেলাবে, এই যে মেলাবে, এই মেলাবে, এই মেলাবে, তারপর লিখবে যে 1 হচ্ছে 7 হচ্ছে, তাহলে সর্বনিম্ন কি হচ্ছে? সব থেকে ছোট 1 হচ্ছে। তারপরে অ্যান্সার করবে। তার আগে তুমি আরো 4টা অঙ্ক করে ফেলবে, আরো 4টা অঙ্ক করে দেবে। কনসেপ্টটা কি? যে কোনো দুটা, যে কোনো 3টা 4টা 5টা যতগুলোই সংখ্যা দেখ, সাধারণ গুণনীয়ক সর্বনিম্ন হবে প্রথমটা, মানে 1, কারণ 1 সবার মধ্যে আছে, 1 সবচেয়ে ছোট, তাহলে সর্বনিম্ন সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। যদি সর্ববৃহৎ বলতো তাহলে কিন্তু তোমাকে করতে হতো, কারণ সর্ববৃহৎ ডিপেন্ড করে সেই সংখ্যাগুলো কি কি আছে তার উপর। নেক্সট, 35 ও 50 সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক কোনটি? সর্ববৃহৎ, এই দেখো সর্ববৃহৎ বের করতে হবে, তা তোমাকে করতেই হবে, কারণ তুমি এটা বলতে পারবে না। তাহলে কি করবে? 35, তাহলে 35 এর 1 একটা হবে, 35 একটা হবে, মাঝে কি হবে? 5 হবে, মাঝে 7 হবে, আর কিছু হবে না। তারপর কাছে 50, 50 1 হবে, 50 হবে, মাঝে 2 হবে, 25 হবে, মাঝে 5 হবে, 10 হবে, আর কিছু হবে না। আর কিছু চাই? আর তো যায় না, বাকি সব লিখে ফেলেছি। তাহলে দেখো কমন কি আছে? 1 আছে, 1 আছে, 5 আছে, 5 আছে, আর কিছু আছে? নেই আর কিছু। তাহলে আমরা কি লিখবো? 5, 1 আর 5। তাহলে সর্ববৃহৎ কে হচ্ছে? তাহলে সর্ববৃহৎ 5, তাহলে অ্যান্সার হলো 5। তাহলে দেখেছো, এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে, খুব সাবধান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। একদম কনসেপ্টটা ক্লিয়ার করবে। সর্ববৃহৎ বলেছে, তোমাকে করতে হবে, যে গুণনীয়ক গুলো সাধারণ গুণনীয়ক বেরোবে তাদের মধ্যে যেটা বড় হবে সেটাই উত্তর। কোশ্চেন নাম্বার 16, 45, 70 সাধারণ গুণনীয়ক 10, এদের কি সাধারণ গুণনীয়ক 10 হবে? বের করতে হবে। তাহলে বের করবে, হ্যাঁ, কি করে বের করবে? 45 দেখো, তাহলে 45 এর 1 হয় আর 45, এটা তো হবেই। তারপরে কি হবে? 3 তো হবেই, 3 হলে 15 হবে, 5 তো হবেই, 5 হলে কত হবে বলো? 5 হলে 5 9 35, 9 হবে, ব্যাস। তাহলে 75, তাহলে 1 হবে, 75 হবে। দেখো এখানে তুমি এটা করার দরকারই নেই, আর এটা আমি করে দেই তারপরে বলবো সেটা। 75 হবে, তাহলে 72 দিয়ে যাবে না, 3 দিয়ে হবে, 25 হবে। 3 পর কি আসবে বলো? 4 দেওয়া না, 5 দেওয়া হবে, 10 হবে। তারপর কি আসবে বলো? আর যায় না। তুমি সবসময় মনে রাখবে, এই দুটো সংখ্যার মধ্যে তুমি 0 কখনো আনতে পারবে? কখনো 0 দিয়ে হবে? 0 তো আসবে না, তার মানে 0 না আসলে 10 তো হবেই না। সেটা তো একটা কনসেপ্ট গেল। আর একটা কনসেপ্ট দেখো, সব লিখলাম, একটাও নেই, 0। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো, ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা মন দিয়ে চালিয়ে যাবে। ওকে।